এটা রাস্তার যারা রিক্সা চালক তারা জানে যে গত যে গভর্নমেন্ট ছিল সেটা ভারত বিদ্বেষী গভর্নমেন্ট ছিল। আসিফ মাহমুদ সজীব ভুইয়াতে অন্তত গিয়ে বলা উচিত ছিল, তার সাথে দফায় দফায় বিভিন্ন মহল মিটিং করেছিল গতবার ইলেকশনের আগে, সেই মিটিং গুলো কথা কেন বলতেছেন না? আমি ইসলাম বুলবুল যতই বলেন যে আইসিসি কিন্তু খুবই প্রফেশনাল জায়গা, ওখানে বোর্ড মিটিং এর পরে কিন্তু সবাই অ্যাজ ইউজুয়াল, এটা কিন্তু মানে লজ্জার মানে শেষ মাথা খেয়ে কথা বলতে পারে না একটা মানুষ, যে আমি একা চেয়ার নিয়ে বসে থাকবো। বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড়রা এই মুহূর্তে প্রস্তুতিতে ব্যস্ত আছেন নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাটিতে সিরিজের জন্য। তবে মাঠের বাইরে এই মুহূর্তে বাংলাদেশের ক্রিকেটে একের পর এক ঝড় বয়ে যাচ্ছে, যেখানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সর্বশেষ যে নির্বাচন হয়েছিল সেটা নিয়ে আজকে এই তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে, এবং এর আগে পরে বিসিবিতে একের পর এক পরিচালকরা পদত্যাগ করছেন। বিসিবির যে সামগ্রিক বর্তমান অবস্থা, আমিনুল ইসলাম বুলবুলের বাংলাদেশের ক্রিকেটে সভাপতি হিসেবে ভবিষ্যৎ, এসব বিষয়ে কথা বলার জন্য আজ আমাদের সাথে যুক্ত হয়েছেন ডেইলি সানের এডিটর আতিফ আজম। আতিফ ভাই, আপনাকে স্বাগতম চর্চায়। থ্যাংক ইউ। আচ্ছা, প্রথমেই আপনার কাছে জানতে চাচ্ছি, এই যে বোর্ড সভার আগে এবং পরে এখন পর্যন্ত 4 জন পরিচালক 24 ঘন্টার মধ্যে পদত্যাগ করলেন, বিসিবিতে এই পদত্যাগের হিড়িকটা হঠাৎ করেই কেন? আমরা আপনি একটু নাম্বারসে ভুল করছেন, 4 জন না, এই আমার জানা মতো এখন পর্যন্ত 7 জন পরিচালক পদত্যাগ করেছেন। না, আমি বলতে চাচ্ছি গত 24 ঘন্টায়। ও গত 24 ঘন্টা, হ্যাঁ। প্রথম পদত্যাগ করলেন ইশতিয়াক সাদেক, উনি 24 তারিখে পদত্যাগ করেছিলেন তার নিজস্ব ব্যক্তিগত কারণে। এরপরে পদত্যাগ করলেন আপনার আমজাদ হোসেন, তার পরবর্তী পদত্যাগ করলেন ইসরাফিল। এরপরে গত 24 ঘন্টার মধ্যে পদত্যাগ করলেন সানিয়ান তানিম, মৃত্যু ভাই, মেহরাব ভাই এবং মঞ্জুর আলম। গতকালকে বোর্ড মিটিং এর পরপরই 4 জনের পদত্যাগটা একটা ইন্ডিকেশন দেয় যে এই বোর্ডের প্রতি আস্থা আস্তে আস্তে সেই 4 জন মেম্বারের কমে যাচ্ছে, সেই কারণে তারা পদত্যাগ করছেন। কারণ দীর্ঘদিন ধরে ক্রিকেট পাড়ায় বিভিন্ন ধরনের গুঞ্জন চলছে যে বোর্ড ভেঙে যেতে পারে, এই হতে পারে, ওই হতে পারে। তো ইন দ্যাট কেস এই কারণে হয়তো তাদের পদত্যাগের ধারাটা মানে এরকম হিরিক হয়েছে একটা, এবং তারা হয়তো মানে যেভাবে চাচ্ছেন ওইভাবে কাজ করতে পারছেন না, তার জন্য হয়তো পদত্যাগ করতে পারে। তবে আমার মনে হয় যে বোর্ড ভাঙার যে প্রক্রিয়া নিয়ে কথা হচ্ছে, সেই বোর্ড ভাঙার প্রক্রিয়াটা খুব সহজ হয় বলে মনে হচ্ছে না। কারণ আজকে তদন্ত কমিটির যে হয়েছে, রিপোর্ট দিয়েছে, সেখানে কিন্তু কোনো জায়গায় কাউকে অভিযুক্ত করা হয় না। তবে একটা জায়গা আছে, সেই জায়গাটা আমার একটু পরিষ্কার করে বলা উচিত, সেটা দিকে তদন্ত কমিটির রিপোর্টে কিন্তু রেকমেন্ডেশন দেওয়া হয় কিভাবে একটা সুষ্ঠু নির্বাচন হতে পারে। যখন এই রেকমেন্ডেশনটা দেওয়া হয়, তার মানে কিন্তু এটা ইমপ্লাইড যে তার মানে আগের নির্বাচনটা সুষ্ঠু হয় নাই, তার মানে রেকমেন্ডেশন কেন দেওয়া হয়। সেই রেকমেন্ডেশনটার ভিত্তি ধরে বোর্ড ভাঙবে কিনা এটা ঠিক আমি এখনো শিওর না। বাতাসে অনেক নাম আছে, গুঞ্জন আছে যে অনেক 11 কিংবা 13 মেম্বারের অ্যাডহক কমিটি হতে পারে, ফর্মার 2-1 ক্রিকেটার ওখানে থাকতে পারেন, বেশ কিছু ফর্মার ডিরেক্টরও ওই অ্যাডহক কমিটি মেম্বার হওয়ার সম্ভাবনা আছে। তবে তার আগে সচিবদের সাথে আজকে আমিনুল হক আমাদের মন্ত্রী মহোদয় সচিবদের সাথে বৈঠক করেছেন বিসিবির তদন্ত কমিটির রিপোর্ট নিয়ে। তো হিরিকটা যে বললেন, হিরিকের প্রশ্নের উত্তর বলতে হয় যে সম্ভবত আস্থাহীনতা, সম্ভবত না আমিনুল ইসলাম বুলবুলের বোর্ডের প্রতি আস্থাহীনতার কারণেই এই পদত্যাগ। আচ্ছা, এই 7 জনের সবাই তো ব্যক্তিগত কারণ দেখিয়েছেন, মানে এইটাকে একটু বিস্ময়কর না যে একের পর এক পরিচালকরা পদত্যাগ করছেন আর সবাই ব্যক্তিগত কারণ উল্লেখ করছেন? এত বিস্ময়কর হবে কি, কারণ আপনার যখন বোর্ডের মানে বোর্ডটা চলছে কিনা এটা যথেষ্ট সন্দেহ আছে, ঠিকমতো চলছে কিনা। এখন যারা যারা পরিচালক এসছেন, যারা যারা পরিচালক চলে যাচ্ছেন, তাদের সবারই হয়তো একটা ইচ্ছা ছিল যে বোর্ডে কিছু কাজ করব, কিছু কাজ বোর্ডটাকে সামনে এগিয়ে নিব। কিন্তু গতকালকেই তো আমাদের বোর্ড প্রেসিডেন্ট একটি টিভি টক শো থেকে বললেন এই বোর্ড এখন স্থবির হয়ে আছে এক্সটার্নাল প্রেশারের কারণে বলে তিনি জানালেন। তা যে বোর্ড একটি স্থবির বোর্ডে কতক্ষণ ধরে বোর্ড ডিরেক্টররা থাকবেন? তো তারা যদি একটি স্থবির বোর্ড থেকে বেরিয়ে যেতে চান, সেটা কি খুব বিস্ময়কর মনে হবে আপনার কাছে? কিন্তু এরকম ভাবে মানে সবাই একই কারণই দেখাচ্ছেন, ব্যক্তিগত কারণ, এবং কেউই কিন্তু আগে পরে খোলাসা করছেন না। কিন্তু আমরা তো এই যে আপনি যেটা বললেন যে শোনা যাচ্ছে যে ভাঙনের সুর আছে, সামনে আরো হবে, তো এটার সাথে কি এই যে যে তদন্ত প্রতিবেদন আজকে যে জমা পড়লো, এটার কি কোনো যোগসূত্র আছে যে এটাকে কেন্দ্র করে সবাই একে একে ছেড়ে যাচ্ছেন আমিনুল ইসলামকে? এখন 2 দিয়ে 4টাতে মিলাতে পারেনি। তদন্ত কমিটির রিপোর্ট হয়তো বা
এমনভাবে বলা যেতে পারে যে তদন্ত কমিটির রিপোর্ট যেভাবে মানে তার মানে আমির ইসলাম বুলবুলের বিপক্ষ সিভিক যেভাবে চেয়েছেন ঠিক সেভাবে হয়তো রিপোর্টটা আসেনি, কারণ তদন্ত কমিটির রিপোর্টে তো কাউকে অভিযুক্ত করা হয় না, তার একটা নিরপেক্ষতা রাখতে চেয়েছে। হ্যাঁ, এখন নিরপেক্ষতা আপনার প্রশ্ন থেকে নিরপেক্ষতা প্রশ্ন আসবে কেন? তার মানে আগের নির্বাচনটা নিরপেক্ষ হয় নাই। আজকে যদি আপনি একটা অঙ্ক বা একটা খেলা আমরা রিম্যাচ খেলবো কখন বা কিভাবে একটা খেলা ভালো ফেয়ার খেলা হতে পারে, এই ফেয়ার খেলা প্রশ্ন তখন উঠবে যখন একটা আনফেয়ার খেলা হয়ে গেছে। অবশ্যই মানে এই তদন্ত প্রতিবেদন বলা হচ্ছে যে না, এই আইদার আপনি বলবেন যে এটা পুরোপুরি স্বচ্ছ ছিল অথবা অস্বচ্ছ ছিল। অস্বচ্ছ তদন্ত প্রতিবেদনের এই ভাষাটা যেটা আমি বুঝতে পারলাম সেটা থেকে তারা কিন্তু কখনো এটা জুডিশিয়াল কোনো ইয়ে না, ইনকোয়ারি না। যেহেতু জুডিশিয়াল ইনকোয়ারি না, তাদের ভাষাটাও কিন্তু ওইভাবে থাকবে। কিন্তু তারপরেও আমাদের বলতে হবে যে যখন একটি রেকমেন্ডেশন আসবে, যেটা আমি আগে একবার লিখছিলাম আমাদের এখানে, যে রেকমেন্ডেশন আসবে ইট ইমপ্লাইজ যে তার মানে কোনো কিছু একটা গভর্নমেন্ট ছিল, তার মানে রেকমেন্ডেশন আসতেছে কেন? সবকিছু যদি ঠিকই চলতো তাহলে রেকমেন্ডেশন দেওয়ার প্রয়োজন কেন? কনস্টিটিউশন অ্যামেন্ড করার কথা বলা হচ্ছে কেন? তার মানে আগের কনস্টিটিউশন যে বোর্ডটা নির্বাচনটা হয়েছে ওই বোর্ডটা হয়তো বা ওই নির্বাচনটা স্বচ্ছ না, তারা তো কনস্টিটিউশন অ্যামেন্ড করার কথা বলতে দেওয়া না, ঠিক নয় কি? জি, এখানে তো তারা এখানে একটা সুপারিশও করেছেন যে পরবর্তী নির্বাচনগুলো নিরপেক্ষতা বজায় রেখে করা হয়। তো এটাই তো একটা মানে আভাস দিচ্ছে যে আগের নির্বাচনটা তাদের কাছেও প্রশ্নবিদ্ধ লেগেছে। এখন আপনাকে একটু যুক্ত করতে চাচ্ছি যে এই নির্বাচনটাতে তো একটা বড় ভূমিকা রেখেছিলেন আমাদের সাবেক যে যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। এখানে তদন্ত প্রতিবেদনের সময় তাদের যে টিমের পক্ষ থেকে বলা হলো যে অনেকেই রিচ করার চেষ্টা করা হয়েছে, তার মধ্যে আসিফ মাহমুদের কাছ থেকেও তারা জিজ্ঞাসাবাদ না কিছু তার এই ব্যাপারে মন্তব্য জানার চেষ্টা করেছিলেন, তিনি তাতে সাড়া দেননি। আবার এই প্রতিবেদনটা দেওয়ার কয়েক ঘন্টার মধ্যেই তিনি একটা বিশাল স্ট্যাটাস দিলেন ফেসবুকে, সেখানে তিনি এই প্রতিবেদনটিকে নিয়েই প্রশ্ন তুলেছেন, পাশাপাশি নাম না উল্লেখ করে একজন স্বনামধন্য ক্রিকেটারকে উল্লেখ করে তিনি বলেছেন কিভাবে বিসিবির বিরুদ্ধে লবিং হচ্ছে, অনেক কিছু হচ্ছে। তো যার বিরুদ্ধে নির্বাচনে সরাসরি হস্তক্ষেপের একটা অভিযোগ আছে, সেই একই ব্যক্তি যদি আবার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন একটা তদন্ত কমিটির প্রতিবেদনের, এটা মানে খুব মানে প্রশ্নবিদ্ধ না বিষয়টা, তার ভূমিকাটা? প্রশ্নবিদ যেটা বলতে পারবো না, ওটা খুবই হাস্যকর। কারণ প্রশ্নবিদ্ধ হচ্ছে গিয়ে তিনি যদি আজকে ক্লেম করেন যে সবকিছু ঠিক মতো হয়েছে, তাহলে ওটা প্রশ্নবিদ্ধ একটা মানে প্রশ্নবিদ্ধ একটা কথা হবে। তিনি আজকে যে ক্লেম করছেন যে একটি বিচারাধীন মানে বিচার তদন্তে একটা জিনিসের উপরে তিনি মন্তব্য করতে চান এর জন্য যাননি, কারণ তার আদালত অবমাননার কথা হবে। আদালত অবমাননার কথা যখন ওনার মুখে শুনলাম তখন আমার কাছে ব্যাপারটা খুব বেশি সুন্দর থাকেনি। কারণ কোন আইনটা মেনে তারা এই নির্বাচনটা করে গত নির্বাচনটা করেছে? তারা কি তাদের মুখটা আয়নায় দেখেন যারা গত নির্বাচনে আসছিলেন? কি আইন মেনে তাদের গত নির্বাচনে আসছেন? তারা কি তাদের আয়নায় মুখটা দেখেন? আসিফ মাহমুদ সজীব ভুইয়াতে অন্তত গিয়ে বলা হচ্ছিল, তার সাথে দফায় দফায় বিভিন্ন মহল মিটিং করেছিল গতবার ইলেকশনের আগে, সেই মিটিং গুলো কথা কেন বলতেছেন না? নাকি সেটাও আদালত অবমাননার কথা বলতে, আদালত অবমাননা করে? আমার মনে হয় যে আসিফ মাহমুদ সজীব আদালত অবমাননার কথাটা একটা শিল্ড হিসেবে দাঁড় করতে যাচ্ছেন। কারণ সৎ সাহস থাকলে আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং আমির ইসলাম বুলবুল দুজনাই সরাসরি যেতেন। যদিও আমির ইসলাম বুলবুল গতকালকের একটা টক শোতে বলছেন যে দুবার তার সাথে ক্ল্যাশ করেছে, একবার তিনি আইসিসি মিটিং এসেছেন, একবার তিনি এসিসি একটা ইয়ে দিয়েছেন জাপানে। তারপরও যদি ওনার সৎ সাহস থাকতো উনি অবশ্যই সেখানে গিয়ে সরাসরি কথা বলতেন, এবং সরাসরি কথা বললেও যে তাকে অ্যাকিউজ করা হতো ব্যাপারটা এমন না। কারণ খুব ভদ্র ভাষায়, খুব সুন্দর ভাষায় কিন্তু বলা যায় যেখানে চুরি হয়েছে, এবং তদন্ত কমিটি তাদের ভাষাটা সম্বন্ধে সেই সুন্দর স্বাধীনতা বজায় রেখেছে বলেই বলছেন যে আমরা কাউকে অ্যাকিউজ করিনি, আমরা সুষ্ঠু নির্বাচন কিভাবে হয় তার রেকমেন্ডেশন দিচ্ছি। এই সুষ্ঠু নির্বাচন কিভাবে হয় তার রেকমেন্ডেশন দেওয়ার মানেই হলো এর আগের নির্বাচনটা খুব সুষ্ঠু হয়নি। একটা কথা তো এখানে যে ক্রিকেট পাড়ায় ওই নির্বাচনটার সময় থেকেই ছিল যে আসিফ মাহমুদ তিনি যখন তো সরকারি ছিলেন,
সেই জায়গা থেকে এরকম ভাবে বিসিবি নির্বাচনে এর আগে ওই ভূমিকাটা যে যুব ক্রীড়া মন্ত্রণালয় থেকে কখনো এরকম ভাবে হস্তক্ষেপ করা হয়নি। এখন সেটা তিনি কতটা করেছেন বা করেননি সেটা তো এখনো অভিযোগ, এটা তো প্রমাণিত হয়নি। তবে বিভিন্ন সময় তো প্রশ্নগুলো উঠেছে নির্বাচনে যে সরকারি হস্তক্ষেপ ছিল, সেখান থেকে তিনি যখন এই বিষয়টাকে অস্বীকার করে এখন আবার এই বিসিবির বিরুদ্ধে যদি কোনো যারা নেমেছেন তারা অ্যাকশন নিলে আইসিসি সরকারি হস্তক্ষেপের কারণে বিসিবিকে ব্যান করে দিতে পারে বা এরকম একটা কনস্পিরেসি হচ্ছে, এরকম একটা কথা তিনি বোঝাতে চেয়েছেন। তাহলে ওই সময়টা কি এই রকমের কোনো আশঙ্কা ছিল না যে সরকারের থেকে তো তিনি হস্তক্ষেপ করেছেন? আসিফ মাহমুদ সজীব ভাই তো বর্তমানে গদিতে আসীন নয়, তার জন্য হয়তোবা তিনি সব কমিউনিকেশনের মধ্যে থাকেন না। সে এবং তার সরকার বাংলাদেশ ক্রিকেটটাকে যে জায়গায় নিয়ে গেছে, সেক্ষেত্রে কোনোভাবেই বিসিসিআই এই সরকারি হস্তক্ষেপের কথা বলতে পারবে না। কারণ বিসিসিআই বিশ্বকাপ না খেলার পরে বিসিসিআই নিশ্চয়ই এই সরকারকে, বিসিসিআই খুব এই মানে এই বোর্ডকে খুব বেশি ইয়ে করবে না, ব্যাক করবে না, নিদার উইল আইসিসি। তো সেই দায়টা এড়ানোর জন্য কি কথা বলছেন কিনা এটা তো আমি ঠিক বলতে পারবো না। তবে সে যদি মনে করেন যে আইসিসি বা বিসিসিআই বা আইসিসি বিসিসিআই বা অন্যান্য ইয়ে যে বলবে যেটা সরকারি হস্তক্ষেপ হচ্ছে, তবে এটা পুরোপুরি একটা বোকার স্বর্গে বসবাস করা। কারণ আপনি আমার সাথে আমাকে পুরো পৃথিবীর সামনে ছোট করলেন, আপনার বোর্ড, আমরা সেই বোর্ডকে কি মেনে নিব? আইসিসি কে এটা মেনে নিতে পারবে? মানসিকভাবে আইসিসি মানতে পারবে নাকি বাংলাদেশ ক্রিকেট বোর্ডটাকে, এই বর্তমান ক্রিকেট বোর্ডটাকে? আমি ইসলাম বলবো যতই বলেন যে আইসিসি কিন্তু খুবই প্রফেশনাল জায়গা, ওখানে বোর্ড মিটিং এর পরে কিন্তু সবাই অ্যাজ ইউজুয়াল, এসব কথা শুনতে ভালো লাগে। বাস্তবিক চিন্তাটা কিন্তু এমন নয়। আর আরেকটা জিনিস মনে রাখা দরকার, বর্তমানে সাংবাদিকতা এবং আগের সাংবাদিকতার মধ্যে বহুত আকাশ পাতাল তফাৎ হয়েছে। বর্তমানে কিন্তু আমি এই জায়গায় বসে, আজ এই বসুন্ধরায় বসে কিন্তু আমি বলতে পারবো যে আইসিসি কি হচ্ছে। কারণ ওখানে যে দুবাই কি হতে পারে, কি কারোর সাথে কার জন্য কি হচ্ছে, বিকজ ওই কমিউনিকেশনটা এখন হয়। আর গট দ্যাট কানেকশন, মানে রিয়াল গট দ্যাট কানেকশন, আমি আমার কথা বলছিলাম, মানে সাংবাদিকদের কানেকশনটা আছে দুবাই কি হচ্ছে ওইটা, মানে ওইটা বের করা। তো এটা তো সে আগেকার আমলে স্যাক্সের আমলের সাংবাদিকতা হয় না। এখন তো মডার্ন ডে জার্নালিজমে আপনি সবকিছু ইকুয়াল কাম টুডে অর টুমরো। তো মানে ওই যে আইসিসি কোনো ইয়ে করবে না, এটা করবে না, ওটা করবে না, এই ধরনের কথা আমির ইসলাম বুলবুল বললেন গতকালকে, শুনে ভালো লাগলো। শুনে আমি খুবই চমৎকৃত হয়েছে যে ওনার এই ধরনের বদ্ধ বিগ স্টেপ। বাট আইসিসি কখনো বাংলাদেশকে এই বোর্ডকে মেনে নিতে পারবে না। অন্তত মানে যেই বোর্ড তাদেরকে পুরো পৃথিবীর সামনে ছোট করেছে, সেই বোর্ডকে আইসিসি মেনে নিবে এই বিশ্বাস আমার হয় না। যতই সে তারা ওই সম্পর্ক উন্নয়নের জন্য নতুন কিছু বলতে চাইছে। আচ্ছা আতিফ ভাই, আপনি জার্নালিজমের কথা বলছিলেন, এই জন্যই মনে হলো যে আপনি তো টি-20 বিশ্বকাপ চলাকালীন সময় ভারতে গিয়েছিলেন, সেখানে কয়েকটা ম্যাচ স্টেডিয়ামে কলকাতায় বসেও দেখেছেন। গতকালকে সংবাদ সম্মেলনে কিন্তু এই প্রশ্নটা একজন পরিচালককে করা হলো, যখন যে এরকম কোনো কন্ডিশন ছিল কিনা যে জার্নালিস্ট বা দর্শক নিরাপত্তার জন্য তারা যেতে পারবেন না, হয়তো খেলোয়াড়রা যাবেন কিনা, তারা এই প্রশ্নটাও এড়িয়ে গেছেন এবং তারা বারবারই বলতে চেয়েছেন যে ভারতে বাংলাদেশ টি-20 বিশ্বকাপ খেলতে গেলেই একটা নিরাপত্তার সংখ্যা ছিল। এবং এখানেও কিন্তু বিসিবি এখন পর্যন্ত নিজেদের অবস্থান স্বীকার করেনি যে তারা আসলে এটার পক্ষে ছিলেন না বিপক্ষে ছিলেন। আমার মূল প্রশ্নটা আপনার কাছে এখানে যে টি-20 বিশ্বকাপের সময় যে আপনি গিয়েছিলেন একজন বাংলাদেশি সাংবাদিক হিসেবেই, তো আপনার তো ওইখানে চিত্রটা কি এরকম দেখেছিলেন যেরকম একটা যুদ্ধ ভাব, যে বাংলাদেশি কাউকে পেলেই হামলে পড়বে ভারতীয়রা, এমন কিছু কি ছিল? না, আমি একা যাইনি, আমার সাথে সেকেন্ডার আলিও গেছিলেন, সমকালীন যুদ্ধে চিকিৎসা করতে গেছিলেন। বাট তারপরও বলতে হবে যে আমার কাছে তো যুদ্ধ কিছু মনে হয় নাই। যারা এই কথা বলছিলেন তারা কিন্তু একটা মতিভ্রমই শব্দটা ঠিক হবে, সেই সকল পরিচালকদের একটা মতিভ্রম ঘটেছে। মানুষে মাঝে মাঝে একটা নিজস্ব জগৎ তৈরি করে, সেই নিজস্ব জগতের বাইরে মানুষ চিন্তা করতে পারে না। তাদের নিজস্ব জগতে মনে হয়েছে যে বাংলাদেশের সাংবাদিকরা আনছে। আমি তো ওখানে হাস্যকর মনে হচ্ছে আমাকে মানুষজন যখন আমাকে প্রশ্ন করছে তুমি কি আনসার ফিল করতেছো। আর দ্বিতীয় কথা, আরেকটা কথা মানে বারবার ভুলে যান যে এই টুর্নামেন্টটা ছিল একটা আইসিসি টুর্নামেন্ট। আইপিএল টুর্নামেন্টে মুস্তাফিজের যে ধরনের সিকিউরিটি থাকবে, আইসিসি টুর্নামেন্টে বাংলাদেশের সিকিউরিটি অনেক পাই থাকবে।
আইপিএল টুর্নামেন্টের পরবর্তী সিকিউরিটি লেভেলটা বাড়ানো হয় হলো বাইলেটারাল সিরিজে, তার পরবর্তীতে হয় ইন্টারন্যাশনাল ইভেন্ট মানে গ্লোবাল ইভেন্ট, আরো 2 ডিগ্রি সিকিউরিটি বাড়তো। তারা কি কখনো তাদের কোন সিকিউরিটি টিম পাঠিয়েছে বাংলাদেশে? এই যে কালকে বললেন আমরা খেলতে যেতে চাইতাম, আমি দেখলাম যে তিনি বলতেছেন যে আমি খেলতে যেতে চাইতাম, খেলতে যেতে চাইতাম, খেলতে যাওয়ার ইয়ে কি, হোয়াট আর দ্য এভিডেন্স যে তারা খেলতে যেতে চাইছে? তারা কি একটা সিকিউরিটি টিম পাঠিয়ে দেখতে চাইছেন যে কি কি সিকিউরিটি আছে, অথবা এই সিকিউরিটি ল্যাপসের জন্য আমরা যাচ্ছি না, এই সিকিউরিটি গুলো ঠিক করলে আমরা যাবো? তারপর প্রথম থেকে একটা যুদ্ধের অবস্থানে চলে গেছে ভারতের সাথে, যেভাবেই হোক ভারতকে এই খেলাটা খেলবো না। এবং এটা কোনোভাবে একটা ক্রিকেটের সিদ্ধান্ত না, এটা একটা রাজনৈতিক সিদ্ধান্ত। গত বোর্ড চলেছে, যে গভর্নমেন্ট ছিল সেটাকে ভারত বিদ্বেষী গভর্নমেন্ট, এটা আপনারা বলতে হবে না। এটা রাস্তার যারা রিক্সা চালক তারা জানে যে গত যে গভর্নমেন্ট ছিল সেটা ভারত বিদ্বেষী গভর্নমেন্ট ছিল। সেই গভর্নমেন্টে মানুষ ভারতে খেলতে দিবেন, এটা খুব স্বাভাবিক ব্যাপার। মানে why we are getting so upset about it? তবে we are getting upset না, we are getting upset কারণ কি জানেন তো? কারণ আমরা আমিনুল ইসলাম বুলবুলকে একটা ক্রিকেটার ভাবছিলাম। আমরা ভাবছিলাম যখন ক্রিকেটকে জিম্মি করা হবে আমিনুল ইসলাম বুলবুল নেমে যাবেন, বলবেন যে ঠিক আমি এটা মানি না। কিন্তু we are getting upset কারণ আমরা এই ভুলটা করছিলাম। আমরা মনে করেছিলাম একজন ক্রিকেটার হাতে ক্রিকেট হলো সেফ, একজন ক্রিকেটার যে ক্রিকেটটাকে জিম্মি করে ফেলতে পারে ওটা আমরা ভাবি। দ্যাটস ওয়াই we are getting upset. না, এখানে তো আরেকটা বিষয় একটু অবাক করা, যে এখন তো সরকার বদল হয়ে গেছে এবং এখনো কিন্তু, এবং আমরা বর্তমান সরকারকে দেখছি যে তারা ক্রিকেটকে রাজনীতির বাইরে রাখতে চাচ্ছেন এবং ভারতের সাথে যে একটা পেশাদার সম্পর্ক ক্রিকেটীয় ক্ষেত্রে তো সেখানে তারা সেটা স্থাপন করতে চাচ্ছেন। কিন্তু এমন প্রেক্ষাপটেও বিসিবি এখন পর্যন্ত টি-20 বিশ্বকাপ খেলার সময় মানে তাদের যে ভূমিকাটা, এটা নিয়ে প্রশ্ন করলে গতকালকেও বেশ উত্তপ্ত পরিবেশ তৈরি হয়েছিল। তারা কোনোভাবেই একটা স্পষ্ট অবস্থান বলতে চাচ্ছেন না, মানে এড়িয়ে যাচ্ছেন যে আমরা এটা করেছি, এই সৎসাহসটাও তারা হয়তো দেখাতে চাচ্ছেন না, বা একজন পরিচালক আরেকজনের ঘাড়ে চাপিয়ে দিচ্ছেন। আপনার কাছে কি মনে হয় না যে মানে এখন পর্যন্ত বিসিবি নিজেদের অবস্থানটা মানে কেন স্পষ্ট করতে চাচ্ছে না? এর পেছনে কি কোনো কারো এজেন্ডা আছে? আমার কাছে মনে হয় এই বিসিবিতে যারা আছেন বর্তমানে তারা কেউ তাদের অবস্থানটা জানেন না, তারা তাদের অবস্থানটা কি এটা জানেন না। যারা কাঠপুতলের মতো নাচেন তারা নিজের কোনো অবস্থান থাকে না, যারা সরকারের কথায় কাঠপুতলের মতো নাচে তাদের কোনো অবস্থান থাকে না। ইটস আ ভেরি সিম্পল ট্রুথ। With all due respect to Bulbul Bhai, with all due respect to Dr. Science sir and others যারা এই বোর্ডে ছিলেন, তারা নিজের অবস্থান জানেন না, কারণ তাদের সরকারের সাথে কোনো কথা বলার ইয়েই ছিল না। তারাই বলছেন গতকালকে সকল প্লেয়ার খেলতে যেতে, সবাই খেলতে যেতে, আবার তারাই যেতে পারবে। তারা আজকে যখনই তাদেরকে তাদের ফেলিয়ারের কথা বারবার পয়েন্ট আউট করা হচ্ছে তখন রেগে যাচ্ছেন। দে আর লুজিং দেয়ার মাইন্ড, দে আর লুজিং দেয়ার টেম্পার। মানুষ রাগ কখন করে জানেন তো? সাইকোলজিক্যালি রাগ মানুষ তখন করে যখন মানুষ নিজের কোনো নিজের অবস্থা সম্পর্কে অবগত থাকে না, ঠিক আছে? তো ইটস স্যাড টু সি দ্যাট, বাট দ্যাটস হোয়াট হ্যাপেন্ড। আপনি আমিনুল ইসলামের কথা বলছিলেন যে আমরা তো তাকে ক্রিকেটার হিসেবে দেখেছিলাম, সাবেক ক্রিকেটার। তো উনি যে আপনি বললেন যে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে তিনি ওই বোর্ড সভার পরপরই একটি বড় সাক্ষাৎকার দিয়েছেন। তো সেখানে এক পর্যায়ে বললেন যে এই যে সবাই যে পরিচালক হিসেবে চলে যাচ্ছে, তিনি বলছিলেন যে তিনি মানে শেষ ব্যক্তি হবেন, তিনি চেয়ার ছাড়বেন। তো এইভাবে তো আসলে একটা বোর্ড ফাংশন করতে পারে না যে সবাই চলে গেলে আমি থাকবো। বা এটাও বললেন যে উনি নির্বাচনটা কেন করেছিলেন সেটা একটা কারণও ব্যাখ্যা করেছেন, যে একটা স্ট্রাকচার উনি দাঁড়া করাতে চাচ্ছেন ওই যে টি-20 ইনিংস খেলতে এসে। তারপর যখন দেখলেন যে অন্যরা সেটা হয়তো ধ্বংস করে ফেলবে, তাই তিনি একটা টেস্ট ম্যাচ খেলতে নামলেন। তো এই যে ক্রিকেটের সেবা করতে আসা, সেখান থেকে অবস্থানটা যখন দাঁড়ালো যে সবাই চলে গেলেও আমি একাই থাকবো, এই অবস্থানটা মানে বাংলাদেশের ক্রিকেট কালচারের জন্য কতটা একটা ধাক্কা হয়ে আসছে, যে একজন সাবেক ক্রিকেটার ক্রিকেটকে নিয়ে আসলে চিন্তা করছেন না। আমি সব বলবো যে স্কেটিস্ট, তার যদি সৎসাহ থাকতো কালকে তিনি বোর্ড মিটিং ওই টিভি চ্যানেলের কাছে না গিয়ে প্রেসের মুখোমুখি হতেন। তিনি একটা পলায়ন পর লোক, তিনি অনেক দূরের থেকে পলায়ন পর অনেক বড় বড় কথা বলার চেষ্টা করেন। সৎসাহ থাকলে আমাদের মুখোমুখি হতে আসতে বলতেন, সেই সৎসাহটা তার নাই।
তার সেই সচ্ছল থাকার কথা। তিনি একা চেয়ার নিয়ে বসে থাকবেন, এটা তো মানে হাস্যকর মানে কি? ওনার একা চেয়ার নিয়ে বসে থাকা লাগবে নাকি? উনি তো একটা মানে হিজ আ স্টেটিস্ট, দ্যাটস ওয়ান থিং, এবং একটা স্টেটিস্ট একটা চেয়ার নিয়ে বসে থাকতে পারে। এটা কিন্তু মানে লজ্জার মানে শেষ মাথা খেয়ে এই কথা বলতে পারে না একটা মানুষ, যে আমি একা চেয়ার নিয়ে বসে থাকবো। আমার যদি অফিস থেকে আজকে সবাই চলে যায়, আমি কি এখানে বসে থাকবো নাকি একা? তার মানে ওই চেয়ারটা তার কাছে কত মূল্যবান, যে চেয়ারে বসে থাকবেন, ওই চেয়ারটা মানুষ ক্রিকেট বোর্ডের চেয়ারটা তার সকল সতীর্থ চলে গেল, এত মূল্যবান তার চেয়ারটা, ওই চেয়ার আপনি ধরে থাকবেন। ওই চেয়ার আপনি ধরে থাকার জন্য বাংলাদেশ ক্রিকেটটাকে তিনি একদম শেষ করে দেওয়ার চেষ্টা করছে। ওই চেয়ারটার মূল্য এত বেশি যে সে হিটারের চেয়ার যে কে আছে তার পাশে কে নাই, উনিও না চেয়ারটা আপনি ধরে থাকবেন। হোয়াট কাইন্ড অফ গেম ইজ দিস? A skeptic or a greedy man can only say like this, and no one else. মানে আমরা তো এটা ইন্টারন্যাশনাল যে ক্রিকেটেও বড় বড় দলগুলো দেখি যে একটা কোনো সিরিজ বা কোনো কিছুতে ব্যর্থতা হলেই যে যারা দায়িত্বশীল পদে থাকেন তারা সেখান থেকে সরে দাঁড়ান, কিন্তু বাংলাদেশে তো এই কালচার স্বেচ্ছায় কেউ সরেন না। কিন্তু এবারের যে ক্রিকেটের যে প্রেক্ষাপটে, এটা শুধুমাত্র যে একে একে সবাই মানে পদত্যাগ করে চলে যাচ্ছেন, তারপর আমিনুল ইসলাম বলছেন যে না আমি একা থেকে যাব। বাংলাদেশের ঘরোয়া ক্রিকেট তো একেবারেই স্থবির হয়ে গেছে, এবং ঢাকা প্রিমিয়ার লিগ নিয়ে এপ্রিল মাস শুরু হয়ে যাওয়ার পরে তারা একটা চিঠি দিয়েছেন 8 তারিখে, সেখানে ফলপ্রসূ আলোচনা হবে কিনা তারও নিশ্চয়তা নেই। কিন্তু আমরা দেখছি যে বিসিবি একটা প্রচারণা করছেন যে ডিপিএল এই এলো বলে। তো এই যে ঘরোয়া ক্রিকেট স্থবির হয়ে গেছে, খেলোয়াড়দের সাথে দূরত্ব, সংগঠকদের সাথে দূরত্ব, তারপরও হচ্ছে যে আমাকে একটা নির্দিষ্ট পজিশনেই থাকতে হবে যে দেশের ক্রিকেটের সেবা করার জন্য। এভাবে কি দেশের ক্রিকেটের সেবা করা সম্ভব? অবশ্যই সম্ভব। উনি ওনার ওই চেয়ারে বসে থেকে ওই ল্যাপটপের মধ্যে বসে গেম খেলে খেলে ক্রিকেট সেবা করতে পারবে। উনি টেস্ট খেলতে আসছেন, ঠিক না? ওনার বোর্ডটা যদি ভেঙে যায় তাহলে একটা জিনিস বলতে হবে, উনি ট্রু টুয়ার্ডস হিজ ফরওয়ার্ড। উনি টেস্টে 4টা ইনিংস হয়, ঠিক না? এই বোর্ডে 4টা বোর্ড মিটিং হচ্ছে, তার মধ্যে 7টা ডিরেক্টর চলে গেছে। টেস্ট খেলা 4 ইনিংসে শেষ হয়ে যায়। এই বোর্ড গতকালকে মিটিং সহ 4টা মিটিং করলো, 4 মিটিং এই বোর্ড ভেঙে যেতে পারে। So we cannot say this thing. উনি কালকে যে কথা বলছেন যে উনি একা বসে থাকবেন, ওটা কথা শোনার জন্য খুব ভালো হতে পারে, কিন্তু কথার মর্মার্থ হচ্ছে যে ওনার জীবনের একমাত্র জিনিসই হচ্ছে গিয়ে ওনার ওই চেয়ার। উনি কথা বলতে কিন্তু একবার কিন্তু বলছেন, আপনি সব জায়গা থেকে একটা কথা না বলে না, উনি কিন্তু এক জায়গায় বলছেন যে না হলে কি হবে, চলে যাব। উনি তো চলে যেতে পারি। বাংলাদেশের ক্রিকেট যারা আজকে ভাত খেতে পারছে না, যারা আজকে প্রফেশন চেঞ্জ করছে, তাদের কি হবে? তার তো অসুবিধা নাই, তার তো অস্ট্রেলিয়ায় সবকিছু ব্যাকআপ আছে। কিন্তু যে ফার্স্ট ডিভিশনের প্লেয়ারটা তার মানে তার টাকা দিয়ে যার সংসার চলতো এই লিগের টাকা দিয়ে, তার কি হবে? তার কথা কি আমি ইসলাম বলবো ভাবছিলেন? নাকি সারাক্ষণের চেয়ারটা যেটা আজকে ধরে বসে থাকার কথা ভাবতেছেন, বলতেছেন ওটা ধরে থাকার কথা ভাবছেন? আমি ইসলাম বলবো নিজেকে একটা নিজের আয়নার মুখ দেখানো উচিত যে উনি এই কথাগুলো বলতে পারতেন। আর দ্বিতীয় কথা হলো আপনার মাধ্যমে আরেকবার বলি যে তার সচ্ছলটাকে সে একটা প্রেস কনফারেন্স করুন। ওই মুসলিমের সাংবাদিক এসে কথা না, মানে সচ্ছলটাকে তার একটা প্রেস কনফারেন্স করে দেখান। আপনি ওই ক্রিকেটারদের রুটি রুজির বিষয়টা বললেন, মানে ক্রিকেটার যে সাধারণ ক্রিকেটার তারা তো অনেক পরে। আমাদের এই যে কোঅপ সভাপতি মোহাম্মদ মিঠুন, তিনি এখনও ক্রিকেট খেলছেন, তিনি সম্প্রতি এক জায়গায় বলেছেন যে আমিনুল ইসলাম বুলবুলের সাথে উনি যোগাযোগ করতে পারেন না, বা উনি যোগাযোগ করার চেষ্টা করলেও সেখানে সাড়া দেন না, মানে ওনার সাথেই একটা বিচ্ছিন্নতা। তাহলে ক্রিকেট সংগঠকদের সাথে বা অন্যান্য জায়গার দ্বন্দ্ব এগুলো আমরা একপাশে সরিয়েও যদি রাখি, যারা ক্রিকেটার তারাই তো প্রাণ, বোর্ড সব কিছু, তারা না থাকলে তো আর বোর্ডের কোনো অস্তিত্ব থাকার প্রশ্ন ওঠে না। তো সেই ক্রিকেটারদের যে একটা সংগঠন কোঅপ সভাপতি, তার সাথেও উনি যোগাযোগ করছেন না, তাহলে ক্রিকেটারদের সাথেও যদি দূরত্ব থাকে সেক্ষেত্রে মানে উনি একাকী কতটাই বা আর কি করতে পারবেন? এই যে একা চেয়ার আঁকড়ে ধরে যদি আমরা ধরলাম যে একটা প্রেক্ষাপটে সবাই চলে গেছেন, উনি আছেন, তো এর মানে কোনো রকমের তো সেবা করা তো সম্ভব না। উল্টো আইসিসির সাথেও বাংলাদেশের ক্রিকেটের যে একটা দ্বন্দ্ব, ভারতীয় ক্রিকেট বোর্ডে সব লেগে গেছে, তো সেই জায়গা থেকেও তো উত্তরণটা খুব সহজ হবে না। স্যার আমির ইসলাম বুলবুল নিয়ে যদি আপনি কথা বলতে থাকি তাহলে আজকের দিনে কথা শেষ হবে না, কারণ একটা চরিত্রহীন লোকের সম্বন্ধে সারাদিন ধরে কথা বলা সম্ভব না, ঠিক না? উনি ক্রিকেটের উন্নয়নের কথা আপনি অনেকবার বললেন, তার মধ্যে আমরা অবশ্য তার থেকে ক্রিকেটের উন্নয়ন মানে করি।
আমি খালি এখন তাদের একটা চেয়ারেই দেখি, এআই দিয়ে আজকে চেয়ারটা দেখলাম, একটা চেয়ার আঁকড়ে ধরে বসে আছেন, এবং সেই চেয়ার আঁকড়ে ধরে বসে থাকার জন্য ক্রিকেটটা ভাইসা যাচ্ছে, এটা ভাইসা যাচ্ছে, ওইটা ভাইসা যাচ্ছে, স্কুল ক্রিকেট হচ্ছে না, ওই ক্রিকেট হচ্ছে না, এই ক্রিকেট হচ্ছে না, সেটাতে কোনো ব্যাপার না। আমির ইসলাম বুলবুলের মানে একটা কথা বলবো যে কোন কোয়াপের সাথে মিটিং করবেন কি, উনি না কোয়াপকে রুম দিবেন বলছিলেন বিসিবিতে, রুমটা কই? ঠিক না, উনি রুম দেওয়ার কথা বলছেন না বিসিবিতে, না তাদের এখানে সব তো সাহস থাকে। না না, আমি বলি আপনাকে, ওই রুমের কথা বাদ জি, জি। দেন, ম্যানেজার রূপকথা বললাম, তাদের সব সাহসটাকে সে এসে সবার সাথে বসে আমাদের সব মিডিয়াকে সামনে রেখে, তার তার মাউথ পিস মিডিয়া না, সব মিডিয়ার সামনে কথা বলুন, আমরা দেখাই দিই যে রং। এখন আমার আপনি মনে হয় সে সাহসটা তিনি দেখাবেন না। না, আমার মনে হয় সে সাহসটা তিনি দেখাবেন না, তিনি মানে অন্য কোনো ভাবে হয়তো বা উড়াল দেবেন ইয়েতে, যদি এই বোর্ড ভেঙে যায়। অবশ্যই বোর্ড ভাঙার ক্ষেত্রে খুব সহজ হবে বলে মনে হয় না, সেক্ষেত্রে হয়তো দুই দিন থাকতেও পারেন, বাট I don't think that he will stay মানে সে এই টেনিউর কমপ্লিট করতে হবে। আচ্ছা সেক্ষেত্রে এখন আপনার কাছে জানতে চাচ্ছি, এটা তো আমিনুল ইসলাম বুলবুল এই প্রসঙ্গ আছে, আমরা আপাতত সব সরে রাখলাম। বাংলাদেশের ক্রিকেট বোর্ড নিয়ে যদি আসি, এই বোর্ডটা এভাবে যদি পরিচালকরা পদত্যাগ করতে থাকেন এবং শেষ পর্যন্ত যদি ওই যে ফারুক আহমেদের সময় যেভাবে বোর্ডটা ভেঙে গিয়েছিল বা নতুন করে গঠন করা হয়েছিল, তো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান এবং ভবিষ্যৎটা কি হবে যদি এই বোর্ডটা ভেঙে যায়, বা আমিনুল ইসলাম বুলবুল তিনি যদি থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন বা চলে যান, যেভাবেই হোক, মানে এটার বোর্ডটা গঠন কিভাবে হবে আগামীতে? আগামীতে একটা অ্যাডক বডি আসতে পারে, যদি গঠন করতে হয় অ্যাডক বডিটার আসার পরে অ্যাডক বডি 90 দিনের মধ্যে একটা নির্বাচন দিবেন, সেই নির্বাচনের মধ্যে বোর্ড নির্বাচিত হবে। যদিও অ্যাডক বডির যারা থাকবেন তারা নির্বাচন করবেন বলে শুনেছি, সেটা নিয়ে সেটা গঠন বলতে কোনো বাধা নেই, অন্য কোনো বাধা নেই, তবে এটা প্রশ্নবিদ্ধ হতে পারে যে অ্যাডক বডির লোকরা কেন নির্বাচন করছেন, বাট এরকম নির্বাচন আগেও বিস্তৃত হয়েছে, তো দ্যাট রিয়েলি ডাজন্ট মেক মাচ অফ আ ডিফারেন্স যে অ্যাডক বডির মেম্বাররা নির্বাচন করছেন কি করছেন না। বাট দ্য রিয়েল থিং ইজ দ্যাট বুলবুল ভাই যদি থাকেন, বা বুলবুল ভাইকে তার ছোটবেলা থেকে তার খেলাটা দেখে বড় মানে দেখছি তার খেলা অনেক কিছু, বুলবুল ভাইয়ের প্রতি আমাদের আশা ছিল অনেক। আমরা কখনো বুলবুল ভাইকে ভাবতে চাই নাই যে একটা চেয়ার ধরে বসে আঁকড়ে ধরে বসে একা একজন লোক বসে আছে, তার জন্য তো পুরো মাঠটাই ছিল, কিন্তু খেলতে পারলেন না। যদি তার চলে যেতে হয়, চিন্তা ফেলিয়ার নিয়ে চলে যাবে, এবং এক্সকিউজ হিসেবে দাঁড় করবেন আমি বা আমাদের মতো কিছু সংবাদ মাধ্যম যে তার ইমেজটাকে নষ্ট করছি বাইরে। আমি বা আমরা তো বুলবুল ভাই কোনো আমাদের সাথে তার কোনো ইয়ে নাই, মানে ইমেজটা আমরা প্রোপাগান্ডা ছড়াবো কেন, মানে হোয়াট ইজ দ্য রিজন আমরা মানে যাদের ব্যাপারে উনি বলছে তার প্রোপাগান্ডা ছড়াই মিডিয়া, প্রোপাগান্ডা ছড়া লাভ কি? না সাংবাদিকরা তো সবসময় বাংলাদেশের ক্রিকেটের ভালোই চায়, তো এখানে তো মানে এই পথে কাটা বিছিয়ে তো সাংবাদিকদের কোনো লাভ নেই যে বাংলাদেশের ক্রিকেট যদি অবনতির দিকে যায়, তো এই ভাবনাটাও তো মানে আসলে ঠিক মিলে না। হ্যাঁ, ওনার জীবনে অনেকগুলো ভুলের মধ্যে এটাও ভুল যে সাংবাদিকরা তাকে ছোট করতে, সাংবাদিকরা তাকে কখনো ছোট করতে হয়, সাংবাদিকরা সংবাদটা তুলে ধরেছে। হ্যাঁ, আরেকটা কথা যে সাংবাদিকদের মানে আমার মধ্যে কিছু সাংবাদিক আছে যারা ভেবেছে যে কি ওয়ার্ল্ড কাপ মিস করাটা বলতে ম্যাসিভ ব্লান্ডার। এখন এই কথাটা বলা যদি ভুল হয়ে থাকে তাহলে ভুল, এই কথা বলা যদি প্রোপাগান্ডা হয়ে থাকে তাহলে প্রোপাগান্ডা, বাট আই ডোন্ট থিংক হি হ্যাজ এনি মরাল রাইট টু হোল্ড দ্যাট পজিশন এনিমোর। আচ্ছা সেটা তো তার জায়গা থেকে তার ব্যক্তিগত সিদ্ধান্ত, উনি কি সরে যাবেন নাকি শেষ পর্যন্ত লড়াই করবেন, কিন্তু বাংলাদেশ কি কোনো রকম ভাবে এই যে আসিফ মাহমুদ যেটা বললেন সবকিছু মিলিয়ে যে আইসিসির কোনো রকম নিষেধাজ্ঞার মুখে পড়ার শঙ্কা কি আছে নাকি এই বোর্ডের? না, নেই। সেটা যদি এখন এই বোর্ড যদি ঢেকে যায় আইসিসি কোনো নিষেধাজ্ঞা দিবে না, আমি জেনে বুঝে কথাটা বললাম। তাহলে ওই যে বিসিবির আতিক ভাই একটুখানি স্মরণ করে দিই, বিসিবির পক্ষ থেকে যে একটা চিঠি দেওয়া হয়েছে ওই যে স্মরণ করিয়ে দিয়ে যে এরকম হস্তক্ষেপ করলে, তো সেই চিঠিটা খুব একটা তাহলে শঙ্কার কারণ না? কার থেকে চিঠি দেওয়া হয়েছে? ওই যে বিসিবি থেকে একটা চিঠি দেওয়া হয়েছে না, যে যেদিন তদন্ত কথা বলা হলো ওই দিনই একটা চিঠি দেওয়া হয়েছে। না না, আইসিসি বাংলাদেশ ক্রিকেট বোর্ডে কি হচ্ছে না হচ্ছে এর সময় খুব ভালোভাবে অবগত। আইসিসি বাংলাদেশ ক্রিকেটে কি হচ্ছে না হচ্ছে এগুলো সম্বন্ধে খুব ভালোভাবে অবগত।
তো ওই চিঠি নিয়ে খুব বেশি মাতবার কোনো কারণ নেই। সেক্ষেত্রে তো বলা যেতেই পারে যে এই বোর্ডটা যদি একটা প্রক্রিয়া মেনে, সবকিছুরই তো একটা নির্দিষ্ট প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়া মেনে এই বোর্ডটা এখন যেভাবে ভাঙনের সুর আছে ভাঙনের দিকেই যাচ্ছে। এরপর একটা অ্যাডহক কমিটি হবে এবং 90 দিনের মধ্যে একটা নির্বাচন হবে। সেটা যদি হয়, এর পরবর্তীতে বাংলাদেশের ক্রিকেট যে এই যে একটা যে অচল অবস্থা ছিল, ভারতের সাথে এখনো সেপ্টেম্বরে সিরিজটা নিয়ে অনিশ্চয়তা, আপনার কি মনে হয় যে বাংলাদেশের ক্রিকেট আবার একটা ইতিবাচক পথে যেতে পারবে যদি প্রক্রিয়া অনুসরণ করে আগানো যায়? আশা করা যায়, আশা করা যায়। কারণ যারা বোর্ডের নতুন ভাবে হাল ধরবেন তারা অন্তত প্রিমিয়ার লিগটা খেলার চেষ্টা করবে। প্রিমিয়ার লিগটা হলে বাংলাদেশের ক্রিকেট একটা সফল অবস্থায় যাবে। লিগ ক্রিকেট গুলো যদিও প্রিমিয়ার লিগটা কিভাবে হবে এটা নিয়ে আমার যথেষ্ট ইয়ে আছে, বিকজ আগের যে লিগ গুলো হচ্ছে ওগুলো কিন্তু পুরোটাই কমপ্লিট হয়, তো ওই লিগ গুলোর স্ট্যান্ডিং কি হবে ওগুলো নিয়ে প্রশ্ন আছে। তবে আমি আশা করি সামনের দিনে ভালো আসবে। মানে অন্তত বুল ভাই আল্লাহর মধ্যে একটা কাজ করেছেন, উনি তো যে বেঞ্চমার্কটা রেখে গেলেন এর থেকে খারাপ তো আর কেউ করতে পারবে না। তো উই ক্যান হেল্প দ্যাট, ইট উইল বি মানে ইট উইল বেটার ইন দ্য কামিং। আতিফ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য এবং আপনার মূল্যবান মতামত দেওয়ার জন্য। আমরাও আপনার মতো আশাবাদী যে আগামীতে অন্তত এই কঠিন সময়টা পার করে বাংলাদেশের ক্রিকেটে একটা সুসময় বয়ে আসবে। থ্যাংক ইউ। সুপ্রিয় দর্শক, আমরা এতক্ষণ কথা বলছিলাম আতিফ আজমের সাথে, ডেইলি সানের এডিটর। তিনি কথা বললেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সর্বশেষ যে প্রশ্নবিদ্ধ নির্বাচন, তদন্ত কমিটি, আসিফ মাহমুদের ভূমিকা এবং আমিনুল ইসলাম বুলবুল বিসিবির সভাপতি হিসেবে তার বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে। সেখান থেকে তিনি আমাদেরকে শোনালেন যে কিভাবে বাংলাদেশের ক্রিকেট এই কঠিন সময়টা থেকে একটা ইতিবাচক পথে এগিয়ে যেতে পারে। ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য।